সান্দ্রতা ও পৃষ্ঠটান এই চ্যাপ্টার সংক্রান্ত থার্ড ভিডিও। সেকেন্ড ভিডিওতে বা লাস্ট ভিডিওতে আমরা শেষ দিকে আলোচনা করেছিলাম বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম কী জিনিস আরেকবার মনে করিয়ে দিই। বার্নৌলিস থিওরেম ছিল এরকম যে যদি কোনো তরলের ধারারেখ প্রবাহ বজায় থাকে ফর স্ট্রিমলাইন মোশন, টোটাল এনার্জি অফ দ্য ফ্লুইড পার ইউনিট ভলিউম, টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি, potential energy and pressure energy per unit volume always remains constant। অর্থাৎ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রতি একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপশক্তির সমষ্টি ধ্রুবক থাকবে। তার জন্য আমরা ম্যাথামেটিক্যাল ফর্মুলা পেয়েছিলাম এবং সেই ফর্মুলা ব্যবহার করে বা বার্নৌলিস থিওরেমে সরাসরি বিবৃতি ব্যবহার করে আমরা কি করেছিলাম, এই থিওরেমটার কতকগুলো অ্যাপ্লিকেশন করেছিলাম, প্রয়োগ। কিছু কিছু প্রয়োগ ছিল যেখানে বার্নৌলির থিওরেমের কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কাজে লাগেনি। আর একটা করেছিলাম টরিশেলির উপপাদ্য বলে, সেটাও তোমার অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিস থিওরেম। সেখানে কিন্তু আমরা বার্নৌলিস থিওরেমের যেটা গাণিতিক রাশিমালা সেটা কিন্তু আমরা ব্যবহার করেছিলাম। আচ্ছা, আজকেও আমরা দুটো অ্যাপ্লিকেশন করব বার্নৌলিস থিওরেমে, যেখানে বার্নৌলিস থিওরেমের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কিন্তু কাজে লাগবে। তো বার্নৌলিস থিওরেমের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সেটা আরেকবার মনে করিয়ে দিই। তোমার ছিল, বিবৃতিটা ছিল যে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপশক্তির সমষ্টি ধ্রুবক হবে। সেখান থেকে আমরা পেয়েছিলাম ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি, দিস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা ছিল বার্নৌলিস থিওরেমের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। যদিও আরো অন্যভাবেও তুমি এক্সপ্রেস করতে পারো, কিন্তু এটা হচ্ছে একটা ফর্ম। তার মধ্যে এটা হচ্ছে একক আয়তনে গতিশক্তি, এটা ছিল একক আয়তনে স্থিতিশক্তি, এটা একক আয়তনে চাপ শক্তির রাশিমালা। আর একটু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন করে, ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন করে আমরা এইটা পেয়েছিলাম। এবং দুটো আলাদা ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে সেই ক্ষেত্রে একবার ওয়ান ভি এর জায়গায় ভি ওয়ান এইচ ওয়ান পি ওয়ান করবো, আর ডান দিকে ভি টু এইচ টু পি টু করবো, এটা বলেছিলাম। তো আজকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করব সেটা হচ্ছে ভেঞ্চুরি মিটার। যন্ত্রটার নাম হচ্ছে ভেঞ্চুরি মিটার। আচ্ছা, ভেঞ্চুরি মিটার কি জিনিস, কি কাজে লাগে প্রথমত জানা দরকার। তো বলে রাখি, এই ভেঞ্চুরি মিটারের সাহায্যে আমরা রেট অফ ফ্লো অফ ফ্লুইড, অর্থাৎ তরল প্রবাহের হার, রেট অফ ফ্লো অফ ফ্লুইড, বা বলতে পারো প্রবাহী প্রবাহের হার নির্ণয় করতে পারি। এবার প্রবাহের হার বলতে কি বোঝায়? আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রবাহীর হার বলতে বোঝায় এ ইন্টু ভি। এটা প্রবাহীর হারের রাশিমালা। এটা কি, যে নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর ভিটা কি, ভিটা হচ্ছে ওই প্রবাহীর বেগ। তাহলে কোনো একটা প্রবাহী, সেটা মনে করো কোনো একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে সেই প্রবাহী নলের ক্ষেত্রফলকে যদি প্রবাহীর বেগ দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি প্রবাহের হার। তাহলে প্রবাহীর হার বোঝাতে গেলে আমাকে এ কে ভি দিয়ে গুণ করতে হবে। বেশ, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই ভেঞ্চুরি মিটার যন্ত্রটা কেমন, কিভাবে আমরা ভেঞ্চুরি মিটারের সাহায্যে তরল প্রবাহের হার নির্ণয় করতে পারি। তো বলে রাখি, ভেঞ্চুরি মিটার হচ্ছে অসম প্রস্থচ্ছেদ, দুটো অসম প্রস্থচ্ছেদ আছে এরকম অংশ বিশিষ্ট একটা নল। এরকম দেখতে দু রকমের নল রয়েছে, দু রকম ক্ষেত্রফল যুক্ত থাকবে। আচ্ছা, অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট নল, দুদিকটা দুটো প্রান্ত দেখো একই রকম ক্ষেত্রফল, আর মাঝখানটার একটা সরু অংশ আছে। প্রান্ত দুটো একই রকম ভাবে আঁকার চেষ্টা করব। এই হচ্ছে তোমার ভেঞ্চুরি মিটার, দেখতে এরকম। আর একটু পার্ট আছে, যেমন এই অংশটাই একটা ভার্টিক্যাল টিউব আছে, এই অংশটায় একটা ভার্টিক্যাল টিউব আছে। একই রকম ভাবে এই অংশটায়
সেম ক্ষেত্রফল বিশিষ্ট, মানে আগেরটা যেটা ভার্টিক্যাল টিউব ছিল সেটার যা ক্ষেত্রফল আর এটারও কিন্তু ক্ষেত্রফল সমান। তাহলে দুটো অংশে আমি দুটো ভার্টিক্যাল অংশ রয়েছে। আচ্ছা, কিভাবে তরল প্রবাহের হার নির্ণয় করতে হয় সেটা একটু বলে দিই। তরল প্রবাহের হার যদি নির্ণয় করতে হয়, এরকম দেখতে মোটামুটি। তরল প্রবাহের হার যদি বের করতে হয়, মনে করো কোনো একটা কল থেকে জল বেরোচ্ছে, যে কল থেকে জল বেরোচ্ছে সেই কলের মুখে এই মুখটা লাগিয়ে দেয়। মনে করো এটা এই কল থেকে জল পড়ছে, তুমি কি করলে ভেঞ্চুরিমিটার যন্ত্রটা এখানে লাগিয়ে দিলে। তারপর তোমাকে বাকি ক্যালকুলেশনটুকু করতে হবে। কিভাবে হবে দেখো, যখনই এটার মধ্য দিয়ে তরল প্রবাহিত হবে, তরল প্রবাহিত হচ্ছে, এবার তুমি একটা জিনিস দেখো, আমি এখানে দুটো আলাদা ধরনের ক্রস সেকশন পাচ্ছি। এটা একটা ক্রস সেকশন, আমি ধরে নিলাম এটার ক্রস সেকশনের মান হচ্ছে a1, আর এটা একটা ক্রস সেকশন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমি ধরে নিলাম এটার ক্ষেত্রফল a2। তাহলে দুটো আলাদা ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে গেল। এবার যেহেতু আলাদা ক্ষেত্রফল বিশিষ্ট, এক্সপেক্টেড এই অংশটাই তরল যা বেগে প্রবাহিত হবে, এই অংশটাই তরল একই বেগে প্রবাহিত হবে না, এক্সপেক্টেড ডিফারেন্ট বেগ। আমি ধরে নিলাম এটা হচ্ছে v1 আর v2, মানে যেখানে ক্ষেত্রফল a1 সেই অংশে তরলের বেগ v1, আর যে অংশে ক্ষেত্রফল a2 সেই অংশে তরলের বেগ v2। তার মানে তুমি বলতে পারো এই যে তরল প্রবাহের হার বললাম সেটা a1 v1 এটা দিয়েও প্রকাশ করতে পারো, অথবা a2 v2 এটা দিয়েও প্রকাশ করতে পারো। মানে তোমাকে বার করতে হবে আইদার a1 v1 অথবা a2 v2। আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, যেটা যে তরলটা যখন এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই অংশটাই স্পিডটা কম হবে, এটা আমরা জানি। যে অংশটাই ক্ষেত্রফল বেশি সেই অংশটাই স্পিড কম। আগের দিন করেছি continuity equation, a into v equal to constant, যে অংশে ক্ষেত্রফল এরিয়া in which the area of cross section is greater the velocity will be lower। তাহলে এখানে যদি ভেলোসিটি কম হয় তাহলে সেক্ষেত্রে এই নলটাতে বেশি বেশি করে তরল অনেকটা বেশি উচ্চতা পর্যন্ত উঠবে। এখানে তরল প্রবাহিত হচ্ছে, তরল একটু দেখিয়ে দিও। এই মনে করো এখানে এটার মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, এবার এটার মধ্য দিয়েও প্রবাহিত হবে। এবার এই অংশের বেগটা কিন্তু অনেকটা বেশি, যেহেতু বেগটা অনেকটা বেশি তাহলে এই নলটার মধ্য দিয়ে বেশি উচ্চতা পর্যন্ত কিন্তু উঠবে না। এটাই কিন্তু তোমার এখানে মূল ব্যাপার। তাহলে এখান থেকে আমি দুটো নলের বা দুটো প্রস্থচ্ছেদ পাচ্ছি। এখানে 1 নম্বর প্রস্থচ্ছেদ, 2 নম্বর প্রস্থচ্ছেদ। 1 নম্বর প্রস্থচ্ছেদে বেগ হচ্ছে v1, 2 নম্বর প্রস্থচ্ছেদে বেগ হচ্ছে v2। আচ্ছা, 1 নম্বর প্রস্থচ্ছেদে যদি চাপ p1 বলি, 2 নম্বর প্রস্থচ্ছেদে চাপ p2, দুটো চাপ আলাদা হয়ে গেল। আচ্ছা, কেন আলাদা লেভেল পর্যন্ত উঠছে আরেকবার বলে দিচ্ছি। তরলটা যখন এটার মধ্য দিয়ে প্রবাহিত হবে, প্রথম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু বেশি, এই অংশটাই তরল আস্তে আস্তে ভেলোসিটি অনেক কম নিয়ে ফ্লো করবে। যেহেতু ভেলোসিটি কম সেই জন্য বেশি ওঠার সময় পাবে, বেশি ওঠার জায়গা পাবে, বা বেশি উচ্চতা পর্যন্ত উঠবে। কিন্তু এখানে কি তরলটা অনেকটা বেশি স্পিডে ফ্লো করছে, তার মানে কি আশেপাশে যাবার আর অপশন নেই, সেক্ষেত্রে বেশি উচ্চতা পর্যন্ত উঠবে না। এবং তুমি বলতে পারো এটার প্রেসার যদি P1 বলি, এটার প্রেসার যদি P2 বলি, তাহলে P1 মাইনাস P2 এটা কি হয়ে যাবে, এই H উচ্চতার জন্য আসবে P1 মাইনাস P2। মানে আমি বলতে পারি এখানে P1 মাইনাস P2, P1 টা অবশ্যই P2 এর থেকে বড়, P1 মাইনাস P2 হয়ে যাবে H D G বা H রো G, আমি রো দিয়ে ভাবছি, তাহলে এটা হয়ে যাবে H রো G। ঠিক আছে, বেশ। এবার আমি বার্নৌলি থিওরেমটা অ্যাপ্লাই করব। বার্নৌলি থিওরেম অ্যাপ্লাই করব মানে বুঝতেই পারছো থিওরেমটা লেখা আছে, আমি দুটো আলাদা প্রস্থচ্ছেদের জন্য বার্নৌলিস ইকুয়েশন লিখবো, সেই দুটোকে সমান করে দেবো। তাহলে আমি প্রথমে বাঁ দিকেরটার জন্য লিখছি। বাঁ দিকের জন্য লিখি যদি, প্রথমে কি আছে v স্কয়ার বাই 2g, তাহলে বাঁ দিকের জন্য হয়ে যাবে এটা v1 স্কয়ার বাই 2g প্লাস স্থিতি শক্তির টার্ম আছে। এবার আমি এখানে একটু বলি যে স্থিতি শক্তি সবসময় ডিপেন্ড করে যে কোত্থেকে উচ্চতা, আমরা সাধারণত গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা মাপি, তাই তো। তাহলে আমি এখানে গ্রাউন্ড লেভেলটাকে, সাপোজ এটা দেখাবার দরকার নেই, এই a1 যেমন আছে থাক, আমি ধরে নিলাম এটা হচ্ছে গ্রাউন্ড। একটু ভালো করে দেখে রাখো, এটা হচ্ছে মনে করো গ্রাউন্ড, যেমনই হোক এটা স্ট্রেট একটা লাইন। আচ্ছা, গ্রাউন্ড থেকে এই অংশটা, মানে যেহেতু বিস্তৃত অংশ সবসময় আমরা মিড পয়েন্ট পাবো, তাহলে স্থিতি শক্তি যদি বের করি তাহলে আমি এই উচ্চতাটা বের করব, আর এই অংশটাই যদি স্থিতি শক্তি বের করি তাহলে আমি এই উচ্চতাটা বের করব। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে যতটা স্থিতি শক্তি, এখানে যা উচ্চতা, এই উচ্চতাটা সমান, মানে দুজনের সেন্টার অফ মাস, ভর কেন্দ্র
সেম উচ্চতায় আছে। যেহেতু সেম উচ্চতায় আছে, এক্ষেত্রে ডান দিক থেকে আর বাঁ দিকে দুটো এইচ কেটে যাবে, মানে স্থিতিশক্তির টার্মটা তোমার এক্ষেত্রে না লিখলেও হবে। লিখলে একবার লিখে দেখাতে পারো। জিনিসটা খেয়াল রেখো যে সেকেন্ড টার্ম যেটা ছিল সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। এবার পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করছে দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, রেফারেন্স লেভেল। সবসময় তো আমরা গ্রাউন্ড থেকে নিই না, একটা নির্দিষ্ট তল থেকে নিয়ে থাকি। আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে এগুলো ব্যাখ্যা হয়েছে যে আমরা নির্দিষ্ট লেভেল থেকে আমরা উচ্চতাটা মাপবো। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এই যে দাগ টেনে দিয়েছি, এটা রেফারেন্স লেভেল। আমি দেখছি যে যেহেতু এটাও বিস্তৃত এটাও বিস্তৃত, ব্রডেন্ড অবজেক্ট হলে আমরা কি করি, আমরা মিড পয়েন্ট থেকে উচ্চতা মাপি। তাহলে এখানে এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা এখানে মিড পয়েন্ট। তুমি এমনি ছবি থেকেও বুঝতে পারছো মিড পয়েন্টটা রেফারেন্স লেভেল থেকে সেম উচ্চতায় আছে। যদি সেম উচ্চতায় থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে, আমি এভাবে যদি লিখি, সাপোজ আমি লিখলাম h1 আর ডান দিকেরটা লিখবো h2, তাহলে h1 সমান h2। তাহলে h1 সমান h2 হলে এখানে পোটেনশিয়াল এনার্জি টার্মটা কেটে যাবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে লিখবো, এটা দেখো p1 বাই রো জি, আর রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে v2 স্কয়ার বাই 2g প্লাস h2 প্লাস p2 বাই রো জি। রোটা দুটো ক্ষেত্রেই সমান, জিটা তো সেম। এবার দেখো এই যে আবার বলছিলাম যে এই উচ্চতাটা h1 আর h2 যেটা বলেছি, এটা ছবিতে দেখানোর দরকার নেই। এটা যদি h1 বলি, এটা যদি h2 বলি, ছবি থেকে পরিষ্কার h1 সমান h2, তুমি চাইলে দেখাতে পারো। তাহলে সেক্ষেত্রে আমার এখানে এই দুটো টার্ম কেটে যাচ্ছে, বুঝেছে? আচ্ছা p1 বড়, তাহলে আমি এই টার্মটাকে এইদিকে নিয়ে আসছি আর v এর টার্মটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে পড়ে থাকছে p1 মাইনাস p2 ডিভাইডেড বাই রো জি, এটা পড়ে থাকছে 1 বাই 2g v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। আচ্ছা p1 মাইনাস p2 কি লিখবো, h রো জি। তাহলে h রো জি ডিভাইডেড বাই রো জি, এটা 1 বাই 2g। আচ্ছা আমি এক কাজ করছি, এখান থেকে v2 স্কয়ারটা কমন নিয়ে নিচ্ছি। v2 স্কয়ার কমন নিলে প্রথমটা থেকে পড়ে থাকছে 1, সেকেন্ডেরটাই v2 ছিল না, তাহলে কি হবে, ছিল না মানে ভাগ হয়ে গেল। উল্টো ভাবে তুমি গুণ করে দেখতে পারো, এটাকে v2 স্কয়ার দিয়ে গুণ করলে v2 স্কয়ার, এটা কেটে গেলে v1 স্কয়ার, এটা পড়ে থাকছে। আচ্ছা আরেক লাইন আমি করতে পারি, রো জি কেটে যাচ্ছে, এটাকে এই উপরে গুণ করে দাও, তাহলে পড়ে থাকছে 2gh ইকুয়াল টু v2 স্কয়ার 1 মাইনাস v1 স্কয়ার বাই v2 স্কয়ার। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম। ঠিক আছে, ক্যালকুলেশন একটু বড়। তাহলে ভেন্টুরিমিটার আমি রেট অফ ফ্লো অফ ফ্লুইড মাপতে চাইছি, অর্থাৎ আমি মাপতে চাইছি a1 v1 অথবা a2 v2, দুটোর মধ্যে যে কোনো একটা মেজার করলেই হবে। তো আমি ক্যালকুলেশন করে মোটামুটি এই ধরনের একটা রাশি মেলাতে দাও। ঠিক আছে, তো এখান থেকে সরাসরি আমি v1 বা v2 পাচ্ছি না, যাকে আমি a1 বা a2 দিয়ে গুণ করে দিলে পাবো। তাহলে আমাকে v1 অথবা v2 বার করতে হবে, অর্থাৎ v1 আর v2 এর মধ্যে যে কোনো একটাকে আমাকে রিপ্লেস করে দিতে হবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। আচ্ছা রিপ্লেস করব কি করে, রিপ্লেস করব আমি ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে। ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলছে, a1 v1 সমান a2 v2। তাহলে এখান থেকে দেখো আমার ওখানে আছে কি v1 বাই v2, আমি লিখতে পারি v1 বাই v2 সমান a2 বাই a1, ইকুয়েশন নাম্বার 2। এবার এই v1 বাই v2 টা এখানে বসিয়ে দাও, তাহলে আমার পড়ে থাকছে দেখো v2 স্কয়ার 1 মাইনাস a2 স্কয়ার a1 স্কয়ার, ডান দিকে পড়ে আছে 2gh, তাহলে আমার পড়ে থাকছে দেখো v2 স্কয়ার, এটা a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার, ডান দিকে পড়ে আছে 2gh, তাহলে আমার পড়ে থাকছে v2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2gh ইনটু a1 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাকে যদি v2 নির্ণয় করতে হয়, তাহলে v2 ইকুয়াল টু পড়ে থাকবে, আচ্ছা দেখো এটা স্কয়ার ছিল, তাহলে এটাকে আমি রুট ওভারের বাইরে নিয়ে এলাম, a1 ভেতরে পড়ে থাকছে 2gh ডিভাইডেড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার, এটা পড়ে থাকছে তোমার v2 রুট ওভার 2gh বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। আমার কি দরকার, তরল প্রবাহের হার। তাহলে আমি লাস্টে লিখে দেবো অতএব রেট অফ ফ্লো অফ ফ্লুইড, তরল প্রবাহের হার ইকুয়াল টু a2 v2। তাহলে v2 টাকে a2 দিয়ে গুণ, তাহলে আমার পড়ে থাকছে a1 a2 রুট ওভারের মধ্যে 2gh a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার।
বড় একটা এক্সপ্রেশন, তুমি ভালো করে খেয়াল করে দেখো এর মধ্যে কি কি ঢুকে আছে, a1 a2। তো এটার প্রস্থচ্ছেদ কত, এটার প্রস্থচ্ছেদ কত, এটা তো আমি বের করতে পারি খুব সহজে, জানা থাকবে। আচ্ছা ভেতরে কি আছে, 2g কনস্ট্যান্ট, h, এইচটা কি, আমি উচ্চতার পার্থক্য, সে তোমার স্কেল থাকলে স্কেলের সাহায্যে খুব সহজে মেপে দেবো যে এটা এইচটা কত, 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। আর এখানেও আছে a1 a2, a1 a2 আমার জানা, সুতরাং ডান দিকের প্রতিটা পদ আমার জানা। সুতরাং এই এক্সপ্রেশন থেকে আমি খুব সহজে যে কোনো নলের মধ্য দিয়ে তরল প্রবাহের হার কত হবে সেটা কিন্তু নির্ণয় করে দিতে পারি। ঠিক আছে, এই গেল তোমার ভেঞ্চুরিমিটার। এবং এখানেও কিন্তু তুমি দেখতে পেলে যে বার্নৌলির উপপাদ্য আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে নির্ণয় করলাম। সুতরাং বার্নৌলিস থিওরেম কিন্তু বেশ ভালো অ্যাপ্লিকেশন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম বলতে পারো। আচ্ছা নেক্সট, এটারই আরেকটা প্রয়োগ বার্নৌলিস থিওরেমের, এটাকে বলা হয় পিটোট নল। পিটোট টিউব। আচ্ছা পিটোট টিউবটা এই একই ব্যাপার, তরল প্রবাহের হার নির্ণয় করতেই কাজে লাগে, তবে এটা কি করেছে আরো গোটা ব্যাপারটাকে সিম্পলিফাই করেছে। মানে আমি তো দেখতে পাচ্ছি আমার কি জিনিস লাগছে, একটা বেগের রাশিমালা লাগছে, একটা চাপের রাশিমালা লাগছে। তো আগেরটায় বেগ আর চাপ দুটোই ছিল, উচ্চতাটাকে সেম করে দেওয়া হয়েছিল। তাহলে ভার্টিক্যালি মানে আনুভূমিকভাবে যদি রাখা হয়, হরাইজন্টালি যদি রাখা হয়, তাহলে সেক্ষেত্রে উচ্চতাটা সমান হয়ে যায়, আমার পোটেনশিয়াল এনার্জির টার্মটা এলিমিনেট হয়ে যায়। আচ্ছা পিটোট নল অ্যাকচুয়ালি কোনো নল নয়, এটা একটা সিস্টেম বলতে পারো, সিস্টেম অফ টু টিউব। কি হয় মনে করো এই হচ্ছে তোমার একটা, আচ্ছা এই পাত্রটা না দেখালেও চলবে, অ্যাকচুয়ালি তোমার দুটো নল থাকে, দুটোই ভার্টিক্যাল রাখতে হবে, দুটোর প্রস্থচ্ছেদ সেম রাখতে হবে। এই একটা ভার্টিক্যাল নল। আচ্ছা এই সেকেন্ড যে নলটা নেব সেই নলটা কিন্তু প্রথম নলের মতো একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট নিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটু সরু মোটা হলো, তোমার আঁকার সময় খেয়াল রাখবে যে এই দুটো নল কিন্তু সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে লেভেলে আছে এই অংশটা যেন সেম লেভেলে থাকে। ঠিক আছে, সিস্টেম অফ টু টিউব কি করতে হবে, মনে করো এটার মধ্য দিয়ে এইদিকে তরল প্রবাহিত হচ্ছে, তোমাকে এই নল দুটো একসঙ্গে কোনো একটা তরলের মধ্যে এইভাবে ডোবাতে হবে। ডোবালে কি ঘটনা ঘটবে, ওই আগের মতোই তরলটা তো প্রবাহিত হচ্ছে, তো তরলটা যখন প্রবাহিত হবে এটার মধ্য দিয়ে ঢুকবে, কেন প্রবেশ করবে বুঝতেই পারছো, আস্তে 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 যদি তরলটা প্রবাহিত হয় যেমনই হোক, তোমার কি হবে ওটার মধ্য দিয়ে তরলটা বেশ কিছুটা উচ্চতা পর্যন্ত উঠবে, অতটা দেখাবো না কারণ এটা এক্ষেত্রে বেশি উঠবে না। আচ্ছা এটার মধ্য দিয়ে যখন তরলটা উঠবে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে কিছুটা ফেরত আসবে, মানে এই তো ফ্লো করতে পারছে না, এর ফলে দেখা যাবে এটার মধ্য দিয়ে বেশি পরিমাণ তরল বারবার ধাক্কা খাচ্ছে, উঠছে, আস্তে আস্তে তরলের পরিমাণটা উঠতে থাকবে। এবং এই দুটো লেভেলের পার্থক্য থেকে আগের মতোই আমি প্রেসারের এটা পেয়ে যাব, সরি এটাকে এইচ লিখলাম। বুঝে, আবার আমাকে কি করতে হবে, দুটো বিন্দু নিতে হবে, সাপোজ ভেতরে আমি দুটো বিন্দু নিলাম এ আর এখানে আরেকটা বিন্দু নিলাম বি, যে দুটো একই উচ্চতায় থাকবে, মানে এক্ষেত্রেও আমি পোটেনশিয়াল এনার্জিটাকে জিরো করে দেবো, পোটেনশিয়াল এনার্জির টার্ম দুদিকে সমান করে দেবো, তাহলে পোটেনশিয়াল এনার্জির টার্ম দুটো থাকবে না। বোঝা গেছে? তাহলে পিটোট নল অ্যাকচুয়ালি নতুন কোনো নল নয়, তুমি বলতে পারো সিস্টেম অফ টু টিউবস। ঠিক আছে, এমন একটা সংস্থা যেখানে দুটো টিউব ব্যবহার করছি এবং দুটো টিউবের মধ্যে একটা হচ্ছে এল শেপের, এবং এই এল শেপের নিচেরটা যে লেভেলে থাকবে আরেকটা ভার্টিক্যালের নিচেরটাও কিন্তু সেম লেভেলে থাকতে হবে, তা নাহলে কিন্তু মেজার করা যাবে না। বেশ, এবার আমি কি করছি, এ আর বি বিন্দুতে বার্নৌলিস থিওরেমটা অ্যাপ্লাই করছি। তো আমি ধরে নিলাম এ বিন্দুতে তরলের বেগ হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার বাই 2g। আচ্ছা স্থিতি শক্তির টার্ম আমি ধরে নিলাম বাঁ দিকে h1 আর এদিকে হয়ে গেল p1 বাই রো জি, হয়ে গেল, এদিকে হয়ে গেল p1 বাই রো জি। আচ্ছা এই দিকে দেখো বেগ,
তুমি একটা জিনিস ভাবো, এটা এই রকমের নল আছে, তাই তো? তাহলে তরলটা যে বেগে যাবে এখানে তো ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে একই বেগে ফিরে আসবে। এর ফলে কি হবে, দুটো বিপরীতমুখী বেগ পরস্পরকে নালিফাই করে দেবে, জিরো করে দেবে। তার মানে কিউ এ বি বিন্দুতে কিন্তু আমি বলতে পারি বেগের টার্মটাও জিরো হয়ে গেল। ঠিক আছে, যে বেগে এটা ভি বেগে তো যাচ্ছিল, অবশ্যই ভি বেগে যাচ্ছিল, ও আবার ভি বেগেই ফেরত আসবে, বিপরীত দিকে উপরিপাতিত হবে, রেজাল্ট্যান্ট ভেলোসিটি হয়ে যাবে জিরো। আচ্ছা, এখানে আমি স্থিতিশক্তির টার্ম লিখছি h2, যদি আমি জানি h1 সমান h2, আর এদিকে পড়ে থাকছে p2 বাই রো জি। এখানে কিন্তু p2 টা p1 এর থেকে বড়, খেয়াল রাখবেন। তাহলে h1 h2 কেটে দিলাম, তাহলে v স্কয়ার বাই 2g, এদিকে পড়ে থাকলো p2 মাইনাস p1 ডিভাইডেড বাই রো জি। এখানে তুমি লিখে দেবে যেহেতু h1 সমান h2 হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকছে v স্কয়ার বাই 2g, এটা হয়ে যাচ্ছে h রো জি ডিভাইডেড বাই রো জি। তাহলে রো জি কেটে যাচ্ছে, আমার v সমান পড়ে থাকছে রুট ওভার 2gh। দেখো কি সহজে, মানে বার্নৌলিস থিওরেমটাকে টার্মগুলো ভালো করে বুঝে এমন ভাবে নল ব্যবহার করছে যাতে বেশিরভাগ টার্ম ব্যালেন্স করে যায়, বেশিরভাগ টার্ম কেটে যায়। এখানে তাই করা হয়েছে। দেখো আরেকটা ভিটাকে জিরো করে দেওয়া হলো কিভাবে, জাস্ট একটা এল শেপের টিউব নিয়ে। দেখো আমরা হয়ে গেল v ইকুয়াল টু রুট ওভার 2gh। কি লাগছে আমার, লাগছে শুধুমাত্র এই দুটোর উচ্চতার পার্থক্য। এই দুটোর উচ্চতার পার্থক্য 10 সেন্টিমিটার হয়, 2 ইন্টু 10, জি এর মান 9.8 বসাও, বেগের মান পেয়ে যাচ্ছে। তাহলে পিটট নল হচ্ছে সিম্পলেস্ট একটা সিস্টেম অফ টিউব, যে ক্ষেত্রে যা ব্যবহার করে আমি কোনো একটা তরলের প্রবাহের হার খুব সহজে নির্ণয় করে দিতে পারি। ঠিক আছে, তাহলে বার্নৌলিস থিওরেমের আরেকটা অ্যাপ্লিকেশন আমরা করে ফেললাম। নেক্সট আমরা এই পার্টটা আমি ছেড়ে দিচ্ছি, এই পার্টটা বাদ হলো, হয়ে গেল মোটামুটি। নতুন একটা আলোচনায় আমরা আসবো। আচ্ছা, নতুন আলোচনায় যাওয়ার আগে যেগুলো আমরা করলাম, যে ফর্মুলাগুলো করলাম, সেই ফর্মুলার উপর বেস করে কিছু নিউমেরিক্যালস আলোচনা করা যাক। যেমন কি কি ফর্মুলা করেছি, অবভিয়াসলি বার্নৌলিস থিওরেমটাই একটা বড় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এছাড়াও আমরা যেটা করেছি সেটা হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। এই দুটো দিয়ে কিন্তু ছোটখাটো নিউমেরিক্যাল থাকতেই পারে। যেমন দেখো প্রথম একটা অঙ্ক বলছে অসম প্রস্থচ্ছেদের একটা নল আছে, তার মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছে। অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট মানে সব জায়গায় প্রস্থচ্ছেদ সমান নয়। এবার কি বলছে, দুটো জায়গার ব্যাসার্ধ বলে দিয়েছে, এক জায়গায় 3 সেন্টিমিটার, এক জায়গায় 4 সেন্টিমিটার। তাহলে আমি এভাবে লিখতে পারি যে r1 সমান হচ্ছে 3 সেন্টিমিটার, r2 হচ্ছে 2 সেন্টিমিটার। ইউনিটটা দেখে নি, তারপর কি বলছে। আচ্ছা, তারপর বলছে যে অংশে বেগ 0.25 মিটার পার সেকেন্ড, তাহলে v1 বলছে 0.25 মিটার পার সেকেন্ড, তোমাকে v2 টা বার করতে হবে। দেখো প্রশ্ন কি বলছে, যে অংশে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার সেই অংশে বেগ 0.25 মিটার পার সেকেন্ড। মানে ওই রকম ভাবতে পারো যে ভেঞ্চুরি মিটারের মতো দুটো ডিফারেন্ট পার্ট আছে, আমি ভেঞ্চুরি মিটার বলছি না, এই আরেকটা পার্ট আছে, মানে সব জায়গায় ব্যাসার্ধটা সমান নয়। তো যে অংশে ব্যাসার্ধ, মনে এটা 3 সেন্টিমিটার, তাহলে যেখানে 3 সেন্টিমিটার সেখানে বেগ হচ্ছে 0.25 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাসার্ধ পেয়েছি যেটা মনে করো 2 সেন্টিমিটার, তোমাকে বলেছে এই অংশটাই বেগ কত হবে। তো খুব সহজে বের করতে পারি কিভাবে, আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতা সমীকরণ ব্যবহার করে। কি বলছে, a1 v1 সমান a2 v2, মানে ক্ষেত্রফল লাগবে। আবার এখানে মিটার সেন্টিমিটার আছে, তাহলে আমার কাজ হচ্ছে এটাকে 0.03 মিটার করে দিলাম, এটাকেও আমি 0.02 মিটার করে দিলাম, সেম ইউনিট। যদিও যেহেতু রেশিও আসবে তুমি বুঝতেই পারছো, না করলেও তোমার অঙ্ক মিলে যেত, তবু আমাদের নিয়ম করে দিলাম। আচ্ছা, a1 মানে পাই আর স্কয়ার, বৃত্তাকার থাকে, তাহলে পাই ইনটু, আচ্ছা এটাকে দেখো লিখতে পারি 3 ইনটু 10 টু দি পাওয়ার -2 হোল স্কয়ার। সিমিলারলি a2 সমান হচ্ছে 2 সেন্টিমিটার, সরি পাই আর স্কয়ারের ফর্মুলা থেকে পাই r2 স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই ইনটু, এখানে ভেতরে হয়ে গেল 2 ইনটু 10 টু দি পাওয়ার 2 স্কয়ার। তাহলে দুটো আলাদা ক্ষেত্র আলাদা করে দিলাম। দেখো a1 a2 বের করে ফেললাম। এবার আমার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে a1 v1 সমান a2 v2। তাহলে তোমার v2 ইকুয়াল টু পড়ে থাকছে a1 v1 ডিভাইডেড বাই a2। a1 মানে কত, পাই
9 ইন্টু 10⁻⁻⁴ স্কোয়ার করে দিলাম ইন্টু v1 মানে হচ্ছে 0.25, আর এটা হয়ে যাচ্ছে পাই ইন্টু 2 ইন্টু 2 হবে না, 2 এর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 10⁻⁻⁴। তা তোমার পড়ে থাকছে দেখো পাই পাই কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আচ্ছা 0.25 মানে 1/4, তাহলে পড়ে থাকছে দেখো 9/4, এটা পড়ে থাকছে 1/4, তার মানে এটা হয়ে যাচ্ছে 9/60। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো 5 × 80, 6 × 96। দেখো এক্সপেক্টেড একটা জিনিস যে আমার যেহেতু ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, 3 থেকে 2 হচ্ছে, এগুলো খেয়াল রাখবে, 3 থেকে 2 হচ্ছে, তাহলে বেগটা v1 বাড়বে, দেখো আমার বেড়েছে, তার মানে তুমি ভাবতে পারো এটা ঠিকঠাক হতে পারে। তবে 0.25 এ যদি কম চলে আসতো তাহলে কিন্তু তোমাকে বুঝতে হতো অঙ্কটা ভুল হচ্ছে, তার কারণ হচ্ছে ক্ষেত্রফল কমে গেলে এক্সপেক্টেড বেগ বেড়ে যাবে। এইভাবেও কিন্তু জিনিসপত্র ব্যাপারগুলোকে তোমাকে চেক করে নিতে হবে, সহজ বুদ্ধি দিয়ে আমরা বুঝলাম যে বেশি হবে এবং আমরা বেশি পেয়েছি, তাহলে আমরা অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারি। আচ্ছা এবার বলে রাখি, তোমাকে মনে করো ভেঞ্চুরি মিটারের অঙ্ক দিতে পারে, ঠিক আছে, ভেঞ্চুরি মিটারের অঙ্ক যদি দেয় তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে এবং ফর্মুলা মনে রেখে অঙ্ক করতে হবে, কারণ ওখানে তুমি 2-3 নম্বরের জন্য গোটা ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারো না, সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে ভেঞ্চুরি মিটারের ফর্মুলাটা মনে রাখতে হবে। তরল প্রবাহের হার এটা ছিল a1 a2 √2gh, আর নিচে ছিল a1 স্কয়ার a2 স্কয়ার, যেটা বড় সেটা অবভিয়াসলি a1, সেইভাবে ধরেছি। এটা হচ্ছে তোমার ফর্মুলা, মনে রাখা এমন কিছু কঠিন নয়। এবার তোমার ভেঞ্চুরি মিটারের এইভাবে অঙ্ক দিতে পারে, এই দুটো আলাদা জায়গার ব্যাসার্ধ দিয়ে দিল। সাপোজ একটা অঙ্ক দিয়েছে যে r1 সমান বলেছে 5 সেন্টিমিটার আর r2 বলেছে 3 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমি a1 আর a2 বের করে নিতে পারবো পাই আর স্কয়ার করে, অসুবিধা হওয়ার কথা না। তাহলে a1 a2 তোমার বেরিয়ে গেল। আচ্ছা এবার বলেছে চাপের পার্থক্য হচ্ছে 5 সেন্টিমিটার জলস্তম্ভের সমান, মানে এইচ হয়ে যাচ্ছে তোমার এখানে 5 সেন্টিমিটার। প্রশ্ন চেয়েছে যে তরল প্রবাহের হার কত, ব্যাস তারপর তুমি তরল প্রবাহের হার a1 মানে পাই ইন্টু 5 স্কয়ার, আর এটা হয়ে যাবে পাই ইন্টু 3 স্কয়ার, এটাও সেন্টিমিটারে দিয়েছে, গোটাটা যদি মান বসিয়ে দাও তাহলে তুমি ভেঞ্চুরি মিটারের সাহায্যে খুব সহজে তরল প্রবাহের হার নির্ণয় করে দিতে পারবে। হয়েছে? আচ্ছা নেক্সট একদম নতুন আলোচনায় চলে যাই, সান্দ্রতা বা ভিসকোসিটি। চ্যাপ্টারটার নাম সান্দ্রতা ও পৃষ্ঠটান, এই আমরা এখন সান্দ্রতা ব্যাপারটাই এলাম এতক্ষণ। ভিসকোসিটি কাকে বলা হয়, ভিসকোসিটি বা সান্দ্রতা? তো বলে রাখি, তরলের মানে এটা হচ্ছে তরলের একটা ধর্মবিশেষ, প্রপার্টি অফ এ লিকুইড। কি দিচ্ছে এই প্রপার্টিটা, যে তরলের বিভিন্ন স্তরের মধ্যে যদি বেগের পার্থক্য থাকে তাহলে এ কি চেষ্টা করে, এই ধর্মের জন্য কি হয়, ওই বেগের পার্থক্যটাকে সে ওভারকাম করার চেষ্টা করে, সে একটা বলের সৃষ্টি করে। কিরকম আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। মনে করো একটা তরল কোনো একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তোমার প্রথম প্রশ্ন থাকতেই পারতো যে তরলের বিভিন্ন স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকে কি? থাকে। কিভাবে থাকে দেখো, ধরে নাও এটা একটা নল, ছোট্ট করে আঁকলাম, এই এর মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। এবার তরলের কতগুলো লেয়ার থাকে, মনে করো এটা একটা, এইভাবে ভাবতে পারো এটা একটা তরলের লেয়ার, এটা একটা স্তর, এটা একটা স্তর, এইভাবে থাকে। তো তুমি মনে রাখবে, স্বাভাবিকভাবেই তুমি ভাবো যে স্তরটা একদম মাঝখান দিয়ে যাবে সেই স্তরটার বেগ সব থেকে বেশি হবে, কেন? একদম ফ্রি ফ্লো করছে। আর যেটা এইখানটাই থাকবে তার কিন্তু বেগ কম হবে। কেন কম হবে? কারণ এই অংশে যে স্তরটা প্রবাহিত হচ্ছে সেটা পাত্রের সঙ্গে ঘষা খাচ্ছে, পাত্রের সঙ্গে একটা ঘর্ষণ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যে স্তরটা মাঝখান দিয়ে প্রবাহিত হবে আর যে স্তরটা ধারের দিক দিয়ে প্রবাহিত হবে, দুটোর বেগ কখনোই সমান হবে না। এবং বেগের স্তরগুলোকে তুমি যদি এইভাবে দেখাতে চাও, তুমি এইভাবে দেখাতে পারো, সাপোজ এখান থেকে শুরু করলাম, পরের স্তরটার বেগ একটু কমবে, তারপরের স্তরটার বেগ আরেকটু কমবে, তারপরের স্তরটার বেগ আরেকটু কমবে, তারপরের স্তরটার বেগ আরেকটু কমবে। একই রকম ভাবে ওই দিকের কথা যদি ভাবি, পরের স্তরটার বেগ কমলো, তারপরের স্তরটার বেগ কমলো, এবং যখন তোমার একদম প্রান্তে চলে যায় তুমি বলতে পারো এটা একদম জিরো হয়ে যায়। তাহলে তুমি ভাবতে পারো এটা অলমোস্ট একটা প্যারাবোলার মতো শেপের মতো হয়ে থাকে, তাই না? অধিবৃত্তের মতো দেখতে, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি তরলের বিভিন্ন স্তরের মধ্যে বেগ কিন্তু সমান হয় না, হতে পারে না।
যখন একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবার বিভিন্ন স্তরের মধ্যে ভেলোসিটি যদি আলাদা হয়, বা বলতে পারো বিভিন্ন স্তরের মধ্যে যদি একটা আপেক্ষিক বেগ থাকে, if there is a relative velocity between different layers of the liquid, actually a force is generated, and the property due to which this force is generated is known as viscosity. একটা বল সৃষ্টি হয়, সেই বলটা কি করে, এই বেগ পার্থক্য বা আপেক্ষিক বেগটাকে নষ্ট করতে চায়, ঠিক? এবং যে ধর্মের জন্য এই বলটা সৃষ্টি হয় সেই ধর্মটাকে বলা হয় সান্দ্রতা। খুব সহজ উদাহরণ দিয়ে বলি, মনে করো তোমার কাছে একটা গাধা আছে, একটা ঘোড়া আছে। অবভিয়াসলি গাধা খুব জোরে দৌড়াতে পারে না, কিন্তু ঘোড়া খুব জোরে দৌড়ায়। তুমি কি করলে, দুটোকে একসঙ্গে বেঁধে দিলে, মানে ফ্রিলি কেউ ছুটতে পারবে না। ঘোড়াকে যদি জোরে ছুটতে হয় তাহলে গাধাকে টেনে নিয়ে ছুটতে হবে, আর গাধাকে যদি আস্তে দৌড়াতে হয় তাহলে ঘোড়ার স্পিডটাকে কমিয়ে দৌড়াতে হবে। তা তুমি একটা জিনিস ভাবো, যে এই তুমি একটা ঘোড়া, সেটা বেশি বেগে যাচ্ছে, আর এই একটা গাধা, সে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু দুজনকে টাই আপ করা আছে। তাহলে দুজনের মধ্যে একটা আপেক্ষিক বেগ চলে এলো, বেগের পার্থক্য চলে এলো। এবার তুমি নিজেই ভেবে দেখো কি ঘটনা ঘটবে। ঘোড়া কি চাইবে, যেহেতু এটা একটা সিস্টেম হয়ে গেল, ঘোড়া কি চাইবে, যেন গাধার বেগটা বাড়ে, আর গাধা কি চাইবে, যেন ঘোড়ার বেগটা কমে। তাহলে এদের মধ্যে একটা ফোর্স তৈরি হবে না? ঘোড়া গাধাটাকে পেছনে টানার চেষ্টা করবে, আর সরি ঘোড়া গাধাটাকে সামনে টানার চেষ্টা করবে, বলবে এই সামনে আয়, আর গাধাটা কি করবে, ঘোড়াটাকে পেছন দিকে টানবে। তাহলে দুজনের মধ্যে একটা ফোর্স তৈরি হচ্ছে, এবং ফোর্সটা কেন তৈরি হচ্ছে, ডিউ টু দিস রিলেটিভ ভেলোসিটি। মানে কাছাকাছি দুটো জিনিস একসঙ্গে বেঁধে দিয়েছি, যাদের মধ্যে আপেক্ষিক বেগ আছে, তারা কিন্তু সবসময় চেষ্টা করবে এই আপেক্ষিক বেগটা যেন না থাকে, যেহেতু তারা অ্যাজ এ হোল একটা সিস্টেম, তারা একই বেগে দৌড়াতে চাইবে। তাহলে একই রকম ভাবে একটা তরল যখন কোনো একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তরলের বিভিন্ন স্তরের মধ্যে একটা বেগ পার্থক্য আছে, তখন তরলের বিভিন্ন স্তরের মধ্যেও কিন্তু একটা ফোর্স সৃষ্টি হবে, এবং সেক্ষেত্রে যে ফোর্সটা সৃষ্টি হবে সেটাকেই বলা হচ্ছে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল, এবং যে ধর্মের জন্য এটা সৃষ্টি হচ্ছে সেই ধর্মটাকে বলা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। ক্লিয়ার? বেশ, এবার আমি বলি এই যে সান্দ্র বল সৃষ্টি হলো, সেই সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করবে সেই ব্যাপারটা আমি আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমি আরেকটু আলোচনা করি যে বিভিন্ন স্তরের কথা বললাম, তো এই একটা মাঝের স্তরটা মনে করো, এই মাঝের স্তরটা সব থেকে একটা বেশি বেগ নিয়ে চলছে, সাপোজ ভি প্লাস ডিভি, আর ঠিক নিচে একটা স্তর আছে, সাপোজ তার বেগ হচ্ছে ভি, এবং আমি ধরে নিলাম এটা হচ্ছে নল মনে করো, এই দূরত্বটা হচ্ছে সাপোজ এক্স, আর এই দূরত্বটা খুব কাছাকাছি লেয়ার, তো আমি ধরে নিলাম এই লেয়ারটার ডিসটেন্স হচ্ছে x প্লাস dx। তাহলে এই দুটো স্তরের মধ্যে দূরত্ব কত, এই দুটো স্তরের মধ্যে দূরত্ব হচ্ছে dx। তাহলে আমি বলতে পারি যে তরলের বিভিন্ন স্তরে dx দূরত্বে বেগের পার্থক্য হচ্ছে dv। তাহলে একক দূরত্বে বেগের পার্থক্য কত, আমি বলতে পারি তাহলে একক দূরত্বে বেগের পার্থক্য হচ্ছে dv by dx। So this is the difference in velocity per unit distance. এই জিনিসটাকে বলা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, বেগের নতি মাত্রা, বেগের নতি, ঠিক আছে? সব সময় নতি বলতে চেঞ্জ উইথ ডিসটেন্সটাকে বোঝায়, তাহলে এটাকে বলা হয় বেগের নতি। আবার বলছি, আমি দুটো ডিফারেন্ট লেয়ারের কথা ভেবেছি। একটা লেয়ার এই যে এটা পাত্রের তল থেকে x দূরত্বে আছে এবং সেই স্তরটার বেগ v। আরেকটা লেয়ার ভেবেছি যেটা পাত্রের তল থেকে x প্লাস dx দূরত্বে আছে এবং তার বেগ হচ্ছে v প্লাস dv। তাহলে দুটো স্তরের কথা যদি বলি, দুটো স্তরের মধ্যে আপেক্ষিক দূরত্ব হচ্ছে dx এবং বেগের পার্থক্য হচ্ছে dv। তাহলে dx দূরত্বে dv, তাহলে একক দূরত্বে কত, dv বাই dx। এটাকেই বলা হচ্ছে বেগের নতিমাত্রা, অথবা ইংলিশে বলা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে? বেশ, এবার তোমাকে বলে রাখি, এই যে সান্দ্র বলের কথা বললাম, এই সান্দ্র বল দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে এরিয়া, এরিয়া অফ দ্য লেয়ার, লিকুইড লেয়ার, অর্থাৎ জল তলের যে স্তরের কথা বলছি সেই স্তরের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। আর কার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে dv বাই dx। এই যে ভেলোসিটি গ্রেডিয়েন্টের কথা বললাম, ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে, এবং এটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী নিউটন।
সেই বিজ্ঞানী নিউটন যার অলরেডি একাধিক সূত্র তুমি পড়ে ফেলেছো এবং আরো সূত্র তুমি পড়বে ক্লাস 11-12-এ। মানে ইনি সব বিষয়েই দেখবে একটা করে সূত্র, মেকানিক্সের সূত্র পড়ে ফেলেছো, গ্র্যাভিটেশনের সূত্র পড়ে ফেলেছো, এখনো হিটেও সূত্র পড়ে ফেলেছো। তাহলে বুঝতেই পারছো তিনটে জায়গাতে সূত্র ছিল। দেখো এবার তোমার সান্দ্রতা পৃষ্ঠটান, সেখানেও নিউটনের সূত্র চলে এলো। আবার বলে রাখি যখন শব্দ বা তরঙ্গ পড়াবো সেখানেও নিউটনের সূত্র পাবে, সুতরাং নিউটনের সূত্র সব দিকেই রয়েছে। তো যাই হোক, নিউটন কি বললেন? নিউটনের সূত্র হচ্ছে যে সান্দ্র বল যেটা কাজ করবে সেটা দুটো জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে তরল স্তরের ক্ষেত্রফল সমানুপাতিকভাবে নির্ভর করবে, F প্রপোর্শনাল টু A। আবার সেখান থেকে চলে এলো যে F প্রপোর্শনাল টু আরেকটা ব্যাপারের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে dV/dx বেগের নতিমাত্রা। তাহলে দুটোকে যদি একসঙ্গে কম্বাইন করি তাহলে নিউটনের সূত্র থেকে পাচ্ছি প্রপোর্শনাল টু A dV/dx। এক্সপেক্টেড যখনই এরকম সমানুপাতিক চিহ্ন থাকে আমরা চেষ্টা করি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিই আর সমানুপাতিকটা ইকুয়াল চিহ্নে চলে যায়। এখানে যে কনস্ট্যান্টটা বলেছি এটাও আলফা বিটার মতো, এটাকে বলা হয় ইটা। n তার লেজটাকে লম্বা করে দিলে ইটা হয়ে যাবে। আচ্ছা, এটাকে বলা হয় তরলের সান্দ্রতাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। এটাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে সান্দ্রতা কি, সান্দ্র বল কি, সেই সংক্রান্ত নিউটনের সূত্র আমরা করে ফেললাম, খুব ইম্পর্টেন্ট। আর ইটাটাকে বলা হলো সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্ক কাকে বলে যদি বলতে হয়, ওই ফর্মুলা থেকে পাচ্ছি দেখো যে A ইকুয়াল টু 1 এবং dV/dx ইকুয়াল টু যদি 1 করে দিই তাহলে ইটা ইকুয়াল টু F। তাহলে সান্দ্রতাঙ্ক কাকে বলছি? সান্দ্রতাঙ্ক হচ্ছে সান্দ্র বলের সঙ্গে সমান। কখন? যদি গতিবেগের নতিমাত্রা একক হয় তাহলে একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল সান্দ্র বলকে সান্দ্রতাঙ্ক বলে। তোমাকে মুখস্থ করতে হবে, জিনিসটা সিম্পল ভাবে ভাবো যে তরলের দুটো স্তরের মধ্যে যদি একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে চায় তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ সান্দ্র বল কাজ করে তাকেই বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক। ইট ইজ দ্য ভিসকাস ফোর্স টু মেইনটেইন আ ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট, the viscous force generated per unit area is known as coefficient of viscosity। খুব সিম্পল কথা, ঠিক আছে। এবার বলে রাখি একক, সিজিএস পদ্ধতিতে তোমাকে যদি একক বের করতে বলে যে ইটা ইকুয়াল টু আমি পাচ্ছি F dx বাই A dV। দেখে নাও, F dx বাই A dV। তাহলে আমি যদি এখান থেকে করি নিউটন, এটা হয়ে গেল মিটার, আচ্ছা এটা হয়ে যাচ্ছে মিটার স্কয়ার আর এটা হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে একটা মিটার মিটার কেটে দিলাম, তাহলে এটা পড়ে থাকছে নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে একক। তোমাকে বলে রাখি এসআই পদ্ধতির এককটা কিন্তু হয়ে যাচ্ছে, এটা এসআই পদ্ধতি, আচ্ছা এটা পরে বলছি। আর সিজিএস পদ্ধতি হয়ে যাচ্ছে ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এই এককটার নাম আছে এবং এই এককটাকে বলা হয় পয়েজ। বিজ্ঞানী পয়সলি বলে একজন বিজ্ঞানী ভিসকোসিটি নিয়ে প্রচুর কাজ করেছেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় পয়সলি বা পয়েস। পয়সলি নয়, পয়েসই বলবো, সিম্পলি বলবো পি। তেমনি এটাকে বলা হবে ডেকাপয়েস। ডেকাপয়েস ব্যাপারটা তুমি নিশ্চয়ই বুঝতে পারলে, ওই ডেসি সেন্টি কিলো হেক্টো ডেকা করেছিলে না, সেখান থেকে আসছে। কেন এরকম নাম দেওয়া হলো, ডেকাপয়েস কেন নাম দেওয়া হলো? তাহলে দুটোর মধ্যে সম্পর্ক করে ফেলো যে 1 নিউটন সেকেন্ড পার মিটার টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 নিউটন ইনটু 1 সেকেন্ড ডিভাইডেড বাই 1 মিটার স্কয়ার। তাহলে 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। আচ্ছা এটা হয়ে গেল 1 সেকেন্ড। আচ্ছা 1 মিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার স্কয়ার আছে, তাহলে স্কয়ার হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার 4। দেখো পড়ে থাকছে 10 ডাইন সেকেন্ড সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তাহলে 10 দিয়ে গুণ করলে সিজিএস এ পাবো, তাই না? তাহলে টেকার পর যদি সেন্টিমিটারে আসতে হয় কত দিয়ে গুণ করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। যেহেতু সম্পর্কটা 10 দিয়ে গুণ করে পাওয়া যাবে সেই জন্য সিজিএস এ যেটা একক যদি পয়েস হয়, এসআই এর এককটাকে আমরা বলছি ডেকাপয়েস। ঠিক আছে, একই রকম ভাবে আমি যদি মাত্রাটা বের করতে চাই, মাত্রাটাও খুব সহজে বের করে দেওয়া যাবে। তাহলে মাত্রাটা আমি বের করে দিই F dx বাই A dV। F এর মাত্রা m l t টু দি পাওয়ার -2, এটা হয়ে যাচ্ছে l, এরিয়া l স্কয়ার
আর বেগ এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এল এল কেটে দাও, দেখো পড়ে থাকছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আমরা আগে পড়েছি, ডাইমেনশন চ্যাপ্টারেই বলেছিলাম সান্দ্রতাঙ্কের একক হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো আমরা যে ফর্মুলা পেলাম সেই ফর্মুলা থেকে সহজে বের করেও দেওয়া যাচ্ছে যে ওটা এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, বেশ, তাহলে একক হয়ে গেল, মাত্রা হয়ে গেল। নেক্সট আমরা আলোচনা করব যে চাপ বা উষ্ণতার উপর সান্দ্রতাঙ্ক কিভাবে নির্ভর করে। সান্দ্রতাঙ্কটাই বুঝতে পারছো, ইট মেজার্স ভিসকোসিটি। তাহলে এটা নিয়ে আমরা কাজ করব, দুটো জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে তোমার উষ্ণতা। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে চাপের প্রভাব। তো মনে রাখবে, যদি আমি তরলের কথা বলি, তরলের ক্ষেত্রে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তার মানে হচ্ছে চাপ যদি আমি বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে সান্দ্রতা বল সেটাও বৃদ্ধি পায়, হয়ে গেল। আর গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে চাপের কোনো প্রভাব নেই। ঠিক আছে, তাহলে চাপের প্রভাব বলতে গেলে আমি বলবো যে চাপ বাড়ালে তরলের সান্দ্রতা বাড়ে, গ্যাসের উপর গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই। আচ্ছা, নেক্সট চলে এসো উষ্ণতা। এগুলো জাস্ট ইনফরমেশন। উষ্ণতা বলে রাখি, উষ্ণতা বাড়লে কিন্তু সান্দ্রতা কমবে, একদম খুব সিম্পল ব্যাপার, যে উষ্ণতা বাড়লে তরলের সান্দ্রতা কমে। এবং এদের মধ্যে একটা এরকম ফর্মুলা আছে যে এ, আচ্ছা এটা হয়ে যাচ্ছে বি বাই সি, বি বাই, সরি, উপরে চলে আসছে তোমার এ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নিচে চলে আসছে 1 প্লাস বিটি, 1 প্লাস বি ইনটু টেম্পারেচার টু দি পাওয়ার সি, মানে এবিসিটা কনস্ট্যান্ট। তো আমি দেখতে পাচ্ছি এটার সঙ্গে টি এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবিসিটা তরলের উপর ডিপেন্ড করবে, ওগুলো বাদ দাও, তুমি এমনি সিম্পলি বোঝা যাচ্ছে যে টি যত বাড়বে এটা তত কমবে। তার মানে সিম্পলি উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে। ঠিক আছে, এটা কিন্তু তরলের ক্ষেত্রে বললাম, এটা হচ্ছে তরলের ক্ষেত্রে। আর গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে উল্টোটা হয়। উল্টোটা হয় মানে এটার ক্ষেত্রে এটা বাড়বে যদি উষ্ণতা কমে। উষ্ণতা কমলে সান্দ্রতা বাড়ে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমবে, বাড়লে কমবে, কমলে বাড়বে। তাহলে এই গেল তোমার উষ্ণতার সূত্র। আরেকটা জিনিস পড়ে আজকের এই ভিডিওটা শেষ করব। রেনল্ড, বিজ্ঞানী অসবর্ন রেনল্ড, তিনিও ভিসকোসিটি সম্পর্কিত বেশ কিছু ক্যালকুলেশন করেছিলেন এবং তিনি কিছু সূত্র দিয়েছিলেন। রেনল্ডের সূত্র, রেনল্ডের সূত্র, অসবর্ন রেনল্ড, তিনি কতগুলো পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছিলেন সান্দ্রতা সংক্রান্ত, এবং সান্দ্রতা সংক্রান্ত পরীক্ষা করতে গিয়ে তিনি ক্রিটিক্যাল ভেলোসিটি বলেছিলাম, যেটা সংকট বেগ বা সন্ধি বেগ, সেটা সম্পর্কে বেশ কতগুলো তথ্য, মানে রেজাল্ট যেটা পেয়েছিলেন সেটাকে একটা সূত্রের সাহায্যে করলেন। তিনি কি বললেন, এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি ছিল, মানে যেটার বেশি হলে তোমার টার্বুলেন্ট ভেলোসিটি হয়, কম হলে তোমার স্ট্রিমলাইন মোশন হয়, সেই ভেলোসিটিটার কথা বলছে। বলছে ইট মাস্ট বি প্রপোর্শনাল টু ইটা। ম্যাথমেটিক্যালি উনি দেখালেন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে, ইট মাস্ট বি প্রপোর্শনাল টু ইটা, ইট মাস্ট বি proportional to 1 by rho, ঠিক, it must be proportional to 1 by r, মানে ব্যস্তানুপাতিক। আরটা কি, আরটা হচ্ছে যে নলের মধ্য দিয়ে যাচ্ছে সেই নলটার তুমি বলতে পারো ব্যাসার্ধ বা ব্যাস। তাহলে একসঙ্গে যদি করা হয়, তাহলে এটা পড়ে থাকছে proportional to ইটা বাই রো আর। তাহলে এটাকে আমি একসঙ্গে করতে পারি সাম কনস্ট্যান্ট ইটা বাই রো আর। আচ্ছা, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় না, কে দিয়ে প্রকাশ করা হয়। এই কে টাকেই বলা হচ্ছে, অবভিয়াসলি বিজ্ঞানী রেনল্ড যেহেতু করেছিলেন, এটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। এটাকে বলা হয় রেনল্ড নাম্বার। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি, সেটা কিন্তু রেনল্ড নাম্বারের উপর ডিপেন্ড করছে। এবং দেখা গেছে কে এর মান যদি লেস দেন 2300 ইন জেনারেল প্রায়, তাহলে সেক্ষেত্রে সেই মোশনটা হয়ে যায় ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন। আর কে যদি গ্রেটার দেন 2300 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে টার্বুলেন্ট বা
অশান্ত প্রবাহ। ঠিক আছে, তাহলে 2300 কম হলে স্ট্রিমলাইন, 2300 বেশি হলে হচ্ছে টার্বুলেন্ট। 2300 বা 2300 কম হলে স্ট্রিমলাইন, আর 2300 বেশি হলে তোমার সেটা হয়ে যাবে টার্বুলেন্ট।